হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর সেকেন্ড সামেটিভ পেজ নাম্বার 198। এখানে তোমাদের যে ভৌত বিজ্ঞানের বা পরিবেশ বিজ্ঞানের যে 4 নম্বর পার্টটা দেওয়া হয়েছে বার্লো গার্লস হাই স্কুল, তো তার সমস্ত অ্যান্সারগুলো এই ভিডিওটিতে দেবো। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বাকি ভিডিওগুলি পাওয়ার জন্য প্লেলিস্ট সার্চ করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। তো চলো একের দাগের একেরটা কি বলছে দেখে নাও। ফার্স্ট ফিজিক্যাল সায়েন্স, কোনটির ক্ষেত্রে পদার্থটির কঠিন রূপ ও তরলে ভেসে থাকে? তো বরফ জলের মধ্যে ভেসে থাকে। এরপর দুইটা, জলে অ্যামোনিয়া ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো তাপমোচী ভৌত পরিবর্তন, তাপগ্রাহী ভৌত পরিবর্তন। অবশ্যই তাপগ্রাহী ভৌত পরিবর্তন, কারণ ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে। এরপর তিনের দাগেরটা, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায় কোনটা? Fe, Cu, Hg, Na। অবশ্যই সোডিয়াম, ডি এটা হবে সঠিক অ্যান্সার। এরপর চলো শূন্যস্থান পূরণ। 2 দাগের 1, জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের ড্যাশ সংখ্যা বাড়াতে হবে। তো অ্যান্সার হবে জলের আয়নের সংখ্যা বাড়াতে হবে। আয়নের সংখ্যা বাড়াতে হবে। এরপর 50 কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় ড্যাশ বিভব পার্থক্য আছে। তো অ্যান্সারটা হবে 4 লক্ষ ভোল্ট। 1 2 3 4 5টা শূন্য দিয়ে দেবো, এত ভি ভোল্ট বিভব পার্থক্য আছে। এরপর তিনেরটা, বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে ড্যাশ তৈরি করা হয়। তো অ্যান্সারটা হবে হিম মিশ্রণ। হিম মিশ্রণ তৈরি করা হয়। এরপর 4 দাগেরটা, ডাই ইথাইল ইথার এর স্ফুটনাঙ্ক কত? অ্যান্সারটা হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর 5 দাগেরটা, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের কি বলে? তাদের বলা হয় অনুঘটক। এরপর 3 দাগের 1-টা, ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। তো অ্যান্সারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। যেমন Na পরমাণু তার যোজন কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে পরিণত হয়। এই বিক্রিয়ায় সোডিয়ামের জারণ হয়। Na থেকে Na++ E, এটা জারণ হচ্ছে। আবার বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা দেখে নাও। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। যেমন ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়। Cl+- E- ঠিক হচ্ছে Cl-, এটা হচ্ছে বিজারণ। ব্যাস, এই অ্যান্সারটা লিখে নিও। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.09 সিজি একক, অর্থাৎ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে আগে যে তথ্যগুলো দেওয়া আছে সে তথ্যগুলো লিখে নেবে। যে প্রদত্ত এম সমান কত দেওয়া আছে দেখো, 100 গ্রাম, 100 গ্রাম। ডেল্টা টি অর্থাৎ উষ্ণতার পরিবর্তন, অনেকে এটা শুধু টি দিয়েও লিখতে পারো, অ্যাকচুয়ালি ডেল্টা টি 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এর সমান দেওয়া আছে আপেক্ষিক তাপটা 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কিউ সমান কত বের করতে বলেছে, তাহলে লিখবে আমরা জানি কিউ সমান এমএসটি, জাস্ট মানগুলো বসিয়ে দাও, গুণ করে দাও। তাহলে এম এর মান কত ভরটা 100 গ্রাম, এস এর মান 0.09, আর টি এর মান কত না 40। তাহলে 4 নং 36 আর একটা শূন্য 360 ক্যালোরি। তাহলে অতএব নির্ণয় তাপের প্রয়োজন 360 ক্যালোরি। এটা হলো অ্যান্সার। এরপর 3 দাগের 3, শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিড়চিড় শব্দ শোনা যায় কেন? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে এটা লিখবে যে শীতকালে উলের বা সিনথেটিক উপাদান দিয়ে তৈরি সোয়েটার বা জামা কাপড় খোলার সময় দেহের সঙ্গে উল বা পশম ও ওই সিনথেটিক উপাদানের ঘর্ষণে স্থির তড়িৎ আধান সৃষ্টি হয়। এক্ষেত্রে সোয়েটারে ধনাত্মক এবং দেহে ঋণাত্মক আধান উৎপন্ন হয়। এখন সমজাতীয় আধান দ্বারা আহিত শরীরের অপেক্ষাকৃত শিথিল অংশ অর্থাৎ লোমগুলি পারস্পরিক বিকর্ষণের ফলে পরস্পর থেকে দূরে সরে যেতে চায় এবং খাড়া হয়ে ওঠে। আহিত লোমগুলি থেকে অল্প সময়ের মধ্যেই ঘর্ষণজাত এই তড়িতাধান বায়ুতে ক্ষরণ হয়। এই আধান ক্ষরণের ফলে তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়, যা সংলগ্ন বাতাসকে দ্রুত প্রসারিত করে। এই ফলেই চিড়চিড় ক্ষীণ শব্দ শোনা যায়। তো এটি হলো অ্যান্সার। চলো এরপরের কোশ্চেন কি আছে। 4 দাগেরটা, ঝালাইয়ের সময় তাপ ও আলোক শক্তি আসে, একটু সরে গেল। ঝালাইয়ের সময় তাপ ও আলোক শক্তি আসে কোথা থেকে? রাসায়নিক বিক্রিয়া সহ ব্যাখ্যা দাও। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে এটা হচ্ছে অ্যান্সার।
যে ঝালাই কারখানায় খুব সরু ছিদ্রের মধ্য দিয়ে উচ্চ চাপে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণকে পাঠানো হয়। অ্যাসিটিলিনের দহনে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ ও প্রচুর পরিমাণ আলোক শক্তি উৎপন্ন হয়। এই তাপ ও আলোক শক্তি আসে নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়ার ফলে: 2C2H5 প্লাস 5O2 থেকে পাওয়া 4CO2 প্লাস 2H2O প্লাস তাপ প্লাস আলো। এই উচ্চ উষ্ণতায় লোহা গলে যায়, তাই ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়। তো শুধুমাত্র তাপ আলো আসে, নিচের যে লাইনটা এটা না লিখলেও চলবে। ঠিক আছে, এটাই হলো তোমাদের অ্যান্সার। চলো নেক্সট কি আছে, লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে এক একটা কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি কি? তো সকলেই জানো, ব্যাকটেরিয়াটি হলো ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি ইংরেজিও লিখতে পারো, বাংলাও লিখতে পারো। এরপর 2 রাসায়নিক পদার্থ হলো DD 2,4 হাইফেন দিয়ে ডি। এটা যখন লিখবে অবশ্যই 2,4 লিখতে গেলে 2,4 তারপরে হাইফেন দিয়ে ডি। এরপর পশ্চিমবঙ্গের ড্যাশ মাসে আম গাছে মুকুল আসে? কোন মাসে আসে? এটা অবশ্যই পৌষ মাঘ মাসে। পৌষ মাঘ। এরপর 4 দাগেটা উদ্যান বিজ্ঞানের ড্যাশ চাষ করা হয়? তো উদ্যান বিজ্ঞানে কি কি চাষ করা হয়? ফল আর সবজি চাষ করা হয়। তো ফল, এটা হচ্ছে সবজি। ডটস এর মাধ্যমে ড্যাশ রোগ সারানো হয়? তো এটা হবে যক্ষা। এরপর 2 দাগের একটা কি বলছে দেখো, চায়ের 5টি গুণাগুণ লেখো। চায়ের 5টি গুণাগুণ। তো অ্যান্সারটা দেখে নাও। দেখো অনেকগুলো গুণাগুণ আছে, এখান থেকে যে কোনো 5টা লিখতে পারো। চা পান করলে শরীরে উদ্দীপনা আসে। এর মূলে আছে চায়ে ক্যাফিনের উপস্থিতি। চায়ে থাকে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে ভালো। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এছাড়া উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস সারাতে সাহায্য করে। চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখে। চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লুরাইড দাঁতের ক্ষয় রোধ করে। ভিটামিন বি কমপ্লেক্স কালো চায়ে থাকে, যা ফলিক অ্যাসিড থাকে যাতে। হ্যাঁ, তো অনেকগুলো পয়েন্ট আছে, 5টা পয়েন্ট লিখে নাও। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে? তো অ্যান্সারটা দেখে নাও। দেখো যেটা টেক্সট বই আছে, টেক্সট বইটা লিখলেই চলবে। মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে, তাহলে অবশ্যই জীবনচক্রটা এভাবে দেখাবে। ডিম, ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে পূর্ণাঙ্গ। এই চক্রাকার আবর্তনটা দেখাতে হবে। দিয়ে লিখবে মৌমাছিরা ছোট থেকে বড় হয়ে ওঠে। মৌমাছিদের জীবনে 4টি দশা থাকে: ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। রানী আর পুরুষ মৌমাছির মিলনের পর রানী মৌমাছি ডিম দেয়, তারপর ডিম থেকে লার্ভা, আর লার্ভা থেকে হয় পিউপা, আর পিউপা থেকে হয় পরিণত পূর্ণাঙ্গ মৌমাছি। ব্যাস, এই জিনিসটা লিখলেই চলবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন কি আছে, কার্ভ কি? তো দেখে দিই কার্ভ কি। মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি, মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত অনুপস্থিত আর দেহের ভেতরে পটকা থাকে, তারাই হলো কার্ভ। যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছ। ঠিক আছে, এটুকু লিখলে হবে কার্ভ। চলো নেক্সট কোশ্চেন কি আছে, এনপিকে কি? তো এনপিকে বা অনেকে এটাকে দেখো গ্রাম্য ভাষায় কি বলা হয়, 10-26-26। তো অ্যান্সারটা দেখে নাও। এনপিকে এটা অনেক পেজেই পড়েছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এনপিকে পরীক্ষায় আসার চান্স আছে। তো দেখো এনপিকে হলো একটি অজৈব সার বা রাসায়নিক সার। এটি বলবে প্রথমে, যা নাইট্রোজেন ব্র্যাকেটে এন, ফসফরাস ব্র্যাকেটে পি আর পটাশিয়াম ব্র্যাকেটে কে নিয়ে গঠিত। ব্যাস, এটা বললেই হবে। এনপিকে কি? তাহলে এনপি হলো একটি অজৈব সার বা রাসায়নিক সার যা নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম নিয়ে গঠিত। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, ফসল উৎপাদন করতে কৃষককে কি কি কৃষিকাজ করতে হয়? তো অ্যান্সারটা দেখে নাও। কৃষককে কি কি কৃষিকাজ করতে হয়? তো এই কৃষিকাজগুলো করতে হয়, 1 নম্বর পয়েন্টে লিখবে চাষের জমির মাটি তৈরি করা, 2 নম্বর বীজ বপন করা, বীজ বোনা, 3 নম্বর সার প্রয়োগ করা, 4 নম্বর জলসেচ, 5 নম্বর আগাছা দমন, 6 নম্বর ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, 7 ফসল তোলা, 8 নম্বর ফসল সঞ্চয় করে রাখা। এগুলি হচ্ছে এই কৃষিকাজগুলো করতে হয় একজন কৃষককে। ঠিক আছে, তো তোমাদের সমস্ত অ্যান্সারগুলো বলে দিলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ভালো থেকো, বাই।